উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রফেসর ওজান চৌধুরী, লিখেছেন বর্ণা শিকদার। কণ্ঠে আমি তাসনোভা, পর্ব 23। কাছিস কেন পাগলি? তুই তো একটু আগে নিজের মুখে বললি না তোর জীবন থেকে অনেক দূরে চলে যেতে। তাই তো আজ চিরকালের জন্য মুক্তি দিলাম তোকে। তুই অনেক সুখে থাকবি, বুঝলি? অনেক সুখে থাক এবার। একদম কাঁদবি না আমার জন্য। রোহান তো তোদের দুজনে ভালোবাসার পথের কাঁটা ছিল। এই পাপিষ্ঠ পুরুষ রোহান তালুকদার আজ নিজ হাতে তোকে সেই কাঁটা থেকে চিরতরের জন্য মুক্তি দিয়ে গেল। আমি চাইনি এমনটা। প্রফেসর সাহেব, ভাইয়াকে হাসপাতালে নিয়ে আসুন। ভাইয়া তুমি কোথাও যাবে না, আমি যেতে দেব না তোমায়। মৌয়ের এমন আকুল কান্নাকাটি আর অনুনয় বিনয় শুনে রক্ত ভেজা ছোট দুটো বাকিয়ে এক তাচ্ছিলের হাসি আসলো রোহান। যে মেয়েটার জীবনে একটু আশ্রয় আর অনুভূতির জন্য সে বছরের পর বছর নিজের ভেতরে সব শখ বিসর্জন দিল, আজ সেই মেয়েটাই কপাল চাপড়ে তার জন্য প্রাণ ভিক্ষা চাইছে। অথচ রোহান তো খুব ভালো করেই জানে এই ফুলকে নিজের করে না পাওয়ায় তিলে তিলে যন্ত্রণা চেয়ে নিজের বুকের ভেতরে বুলেটের ফালা ঢুকিয়ে চিরতন দিনের জন্য শান্ত হয়ে থাকা অনেক সহজ। রোহানের গরম ও লালচে রক্তে মমির পুরো হাত ওনার আঁচল মাখামাখি হয়ে গিয়েছে, আর হাত দুটো থরথর করে কাঁপছে। চোখের কোণে বেয়ে অবিন্যস্তভাবে জলের ফোঁটা জোরে পড়েছে রোহানের গালে। শুধু মৌ বা মেহের নয়, আজ উজান চৌধুরীও দুই চোখে শ্রাবণের মতো জল ছলছল করে উঠল। সে তো চেয়েছিল নিজের বন্ধুকে এই অন্ধকারে নরক থেকে টেনে বের করে ভালো পথে ফিরিয়ে আনতে, একসাথে আবার পথ চলতে। কিন্তু ছেলেটা যে তার ফুলকে পাবে না বলে এত বড় একটা পৈশাচিক ও আত্মগত্যের মুক্তির পথ বেছে নেবে, তা উজান স্বপ্নেও ভাবেনি। উজান হাঁটু মুড়ে বসে রোহানের পাশে এসে বসলো। তার বুকের ভেতরটা একটা অজানা হাহাকারে দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে কান্নায় রুদ্ধ কণ্ঠে বলে উঠল, এটা তুই কি করলি রোহান? তোকে একটু আগেই তো বললাম তোর ফুলকে আজ থেকে তোর করে দেব, তবু কেন এমন পাগলামি করতে গেলি? একটা বারো নিজের বোনটার কথা, আমাদের কারো কথা ভাবলি না তুই? রোহান থরথর করে কাপা রক্তমাখা হাতটা অনেক কষ্টে উঠিয়ে উজানের গলাটা আহত করে ছুঁয়ে দিল। ঝাপসা চোখ দুটো উজানের উপরে স্থির রেখে একদম বিষাদময় প্রশ্ন ছুড়ে দিল, তুই খুশি হসনি উজান? আমি তো তোদের দুজনের ভালোবাসার পর থেকে তোদের জীবন থেকে চিরকালের জন্য অনেক দূরে হারিয়ে যাচ্ছি। তবে আজ তুই কেন কাঁদছিস ভাই? একটু হাস না। তোর মুখের ওই চিরচেনা তৃপ্তির হাসিটা যে আজ শেষবারের মতো দেখতে ইচ্ছে করছে আমার। ওজান আর কিছু বলার মতো ন্যূনতম মানসিক শক্তি হারিয়ে ফেলেছে। বুকের ভেতরে হাজারটা অগ্নেয়গিরির দহন একসাথে ফেটে বের হতে চাইছে। জীবনের কঠিন থেকে কঠিনতম বিপদেও যে ওজান চৌধুরী কোনোদিন এক ফোঁটা চোখের জলও ফেলেনি। আজ নিজের বেস্ট ফ্রেন্ডকে চোখের সামনে না ফেরাতে এসে চলে যেতে দেখে তার বুকের কলিজাটা যেন চিরে ছাতু হয়ে যাচ্ছে। হঠাৎই ওজানের নিজেকে সামনে নিয়ে ওর মাদের মতো চিৎকার দিয়ে উঠল, তন্ময় গাড়ি বের কর ফাস্ট। এক সেকেন্ড ওয়েট করবি না, জলদি গাড়ি স্টার্ট দিয়ে। রোহানকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। তন্ময় আর ওজান দুজনে ধরপড় করে উঠে দাঁড়িয়ে রোহানকে কোলে তুলে নিতে চাইল, কিন্তু রোহান নিচে রক্ত ভেজা হাত দুটো দিয়ে দুপাশ থেকে ওজান আর তন্ময়ের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে আটকে দিল। সে অত্যন্ত বিষণ্ণ ও কম্পিত কণ্ঠে বলে উঠল, কোথাও যেতে হবে না তোদের। আমি বাঁচার জন্য নিজের কপালে বন্দুক ঠেকিয়ে ট্রিগার চাপিনি। এমনিতেও হাসপাতালে আইসিইউ পর্যন্ত পৌঁছানোর আগেই রোহান তালুকদার তোদের ছেড়ে অনেক অনেক দূরে চলে যাবে। জীবনের এই শেষ মুহূর্তগুলো অন্তত একটুখানি তোদের সাথে কাটাতে দে ভাই ওজান। তুই আমার এই অবুঝ ফুলকে কান্না থামাতে বল না। ও তুই একটু আগেই কত ঘৃণা নিয়ে মুখ ফিরিয়ে বলেছিল আমার লাশ দেখেও নাকি ও জীবনে এক ফোঁটাও অশ্রু ফেলবে না। তবে আজ কেন এখন এই পাপিষ্ট নিজ পুরুষের জন্য নিজের মহামূল্যবান চোখের পানি জলে ভাসাচ্ছে বলতো? রোহানের প্রতিটি কথা মৌয়ের বুকের ভেতরে যেন ধারালো চুরির মতো গিয়ে পিকল। তার কান্নাই বেগ বহুগুণে বেড়ে গেল। সে আজ চিৎকার দিয়ে টুকরে টুকরে কাঁদতে লাগলো। রোহান তার ফুলকে এভাবেই নিজের জন্য ছটফট করে কাঁদতে দেখে রক্তমাখা ঠোঁটে মুচকি হাসল। তার ভাবনা সত্যিই পুরো ভুল ছিল। মেয়েটা তাকে ঘৃণা করলেও তার জন্য এই মায়ের কান্না মিথ্যে নয়। মৌ কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেললো। সে অবরুদ্ধ কণ্ঠে আকুতি করলো, রোহান ভাইয়া প্লিজ এমন করো না। তোমাকে আমরা কেউ হারাতে চাই না, প্লিজ চোখ খোলো। রোহান আর মৌয়ের দিকে তাকালো না। সে অনেক কষ্টে নিজের ঝাপসা দৃষ্টি উজানের দিকে ফেরালো। অতি শ্বাস টেনে ফিসফিসিয়ে বলল, উজান আমার ফুলকে সারা জীবন ভালোভাবে আঁকড়ে রাখিস ভাই। কখনো এক ফোঁটাও চোখের জল ফেলতে দিস না। আমার এই অবুঝ ফুলটাকে খুব ভালোবাসে তোকে, খুব। মৌ সহ্য করতে না পেরে বাকল হয়ে উজানের দিকে ঘুরে বলল, প্রফেসর সাহেব নিয়ে চলুন না রোহান ভাইকে হাসপাতালে। আমার বুকটা ফেটে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না আপনি? রোহান তার নিভে আসা শক্তির অবশিষ্টাংশ দিয়ে নিজের রক্তমাখা হাতটা বাড়িয়ে মৌয়ের কাপা হাতটা জড়িয়ে ধরল। নিজের রক্ত ভেজা টোর দুটো মৌয়ের হাতের ভাঁজে আলতো করে ছুঁয়ে দিল। শেষবারের মতো নিজে ভালোবাসার পরশটুকু এঁকে দিল সে। আর কোনোদিন এই মায়াবী মেয়েটাকে দু চোখ ভরে দেখতে পারবে না সে। আর কোনোদিন ফুল বলে ডাকতে পারবে না।
জীবনের প্রদীপের শেষ আলোটুকু নিভে আসার মতোই সে পরম আবেশে চোখ দুটো চিরকালের জন্য বুঝে নিল। বিষাদময় কণ্ঠে ফিসফিসিয়ে শেষবারের মতো আওড়ালো, কবুল কবুল কবুল, আমার না হওয়া ফুলকে 3 কবুল, ভালোবাসার কবুল। মৃত্যুর দ্বার প্রান্তে এসেও রোহান তালুকদার শুধু তাকেই ভালোবেসে ফুল। বিদায় আমার না হওয়া মহারানী। মৌ দিশাহারা ও অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। রোহানের যন্ত্রণা দগ্ধ কণ্ঠ থেকে এবার পরম শান্ত একটা সুর ভেসে এলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা শেষ হওয়ার সাথে সাথেই রোহানের চোখ থেকে দুটো গরম অশ্রু গড়িয়ে পড়ল। মৌয়ের কোলে মিশে গেল। আর ঠিক তার পর মুহূর্তেই মৌয়ের কোলে শান্তভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করল রোহান তালুকদার। আর কোনো শব্দ এলো না তার থেকে, আর কোনো স্পন্দন রইল না সেই বুকটাই। মৌ চিৎকার দিয়ে উঠল, রোহান ভাইয়া প্লিজ ফিরে এসো, এভাবে কোথায় চলে যাচ্ছ আমাকে ছেড়ে ভাইয়া। পুরো রুম জুড়ে তখন সজর হারানোর এক করুণ কান্নার রোল পড়ে গেল। ঠিক তখনই বাইরে অ্যাম্বুলেন্সের সাইরেনের বিকট শব্দ পাওয়া গেল। প্যারামেডিক্সরা দ্রুত রুমে ঢুকে রক্ত ভেসে যাওয়া রোহানের নিথর দেহখানা একটা স্ট্রেচারে তুলে নিয়ে দিতে চাইল। মৌ উন্মাদের মতো রোহানকে আঁকড়ে ধরে রইল, ছাড়তে চাইল না তাকে, কিন্তু নিদারুণ সত্যকে ধরে রাখার আর কোনো উপায় ছিল না। ওজান পরম মমতায় মৌকে পেছন থেকে জড়িয়ে ধরে সামনে দিল, ভালোবাসায় নিজের বুকের সাথে চেপে ধরে রাখলো তাকে। রোহানের নিথর দেহ অ্যাম্বুলেন্সে তোলা হলো। মৌ আর ওজানের সাথে অ্যাম্বুলেন্সে উঠল। পুরোটা পথ মৌ রোহানের লাশের পাশে এসে বসল। কিছুক্ষণ আগেও যে মানুষটাই ধমনীতে উত্তপ্ত রক্ত প্রবাহমান ছিল, যার নাম ছিল রোহান তালুকদার, সে এখন নিথর লাশ। ছেলেটা আজ সব অভিমান মিটিয়ে নিজের হারিয়ে যাওয়া বাবা মায়ের কাছে চলে গেল, আর কোনোদিন ফিরে আসবে না কোনো দাবি নিয়ে। মৌ রক্তে মাখা রোহানের বুকের উপরে মাথা রেখে টুকরে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলতে লাগলো, আমাকে লাল শাড়ি পরিয়ে ঘরে তুলতে পারলে না, নিজের সাদা কাপড়ে জড়িয়ে গেলে, এত অভিমান আমার ওপর। মৌ ওজানের এই বুক ভাঙা আকুতি শুনে একদম স্তব্ধ হয়ে রইল। মেয়েটা আজ মানসিক ধাক্কা পেয়েছে, তাতে তাকে সান্ত্বনা দেবার মতো কোনো ভাষা ওজানের জানা নেই। সে নীরব দর্শক হয়ে কেবল মৌকে কাঁদতেই দিল, যেন চোখের জলের সাথে তার ভেতরে সমস্ত যন্ত্রণা ধুয়ে মুছে ছাপ হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেকের মধ্যে অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো চৌধুরী বাড়িতে। খবর পেয়ে গ্রাম থেকে ইতিমধ্যে এসে পৌঁছিয়েছে মৌয়ের পুরো পরিবার। মেঝেতে শায়িত রোহানের নিথর লাশের সামনে বসে হাউমাউ করে কেঁদে উঠলেন মৌয়ের বাবা। তিনি বারবার ছেলেটার চরম ধরে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে লাগলেন। বিষাদ আর অনুশোচনায় আজ তিনি চরম অনুতপ্ত। সেদিন যদি রোহানকে ওই মিথ্যা আশাটা না দিতেন, তবে হয়তো আজ এত রক্তক্ষরণ হতো না, তার তরতাজা প্রাণটা এইভাবে অকালে ঝরে যেত না। এক নিমিষে হারিয়ে গেল একটা তাজা প্রাণ। যে ছেলেটা এত বছর পর বিদেশে ফিরেছিল, দেশে ফিরেছিল, নিজে ভালোবাসার ফুলকে রাজ রানীর মতো বউ করে ঘরে তুলবে বলে, নিয়তি আজ তাকে এক নতুন চিরশান্তির ঠিকানায় টেনে নিয়ে গেল। রোহানের লাশের সামনে বিষাদময় স্তব্ধতায় দাঁড়িয়েছিল উজান। হঠাৎই তার নজর গেল রোহানের রক্তাক্ত গলার দিকে। সেখানে ঝুলছিল একটা লকেট। উজান ধীর পায়ে এগিয়ে গিয়ে অতি সতর্কতায় লকেটটি খুলে নিল। লকেটের ছোট্ট ঢাকনাটায় খুলতে উজানের চোখ দুটো থমকে গেল। পরম স্নেহে আঁকা ছোট্ট অবুজ মেয়েটার হাস্যজ্জ্বল একখানা প্রেমে বাঁধানো ছবি শোভা পাচ্ছে, যেটা মৌয়ের। মুহূর্তের জন্য উজানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে নিজে দীর্ঘশ্বাস লুকিয়ে অতি গোপনে লকেটটি নিজের পকেটে গুজে রেখে দিল। এরপর মৌয়ের ইচ্ছাতে রোহানকে চৌধুরী বাড়ির ওই বিশাল বাগানের একপাশে দাফন করা হবে। যে মানুষটা বেঁচে থাকতে কোনো ভালোবাসার মূল্য পেল না, অন্তত চিরনিদ্রার শায়িত থাকা অবস্থায় মৌ তাকে পরম মায়া মমতায় যত্ন করতে চায়, রোজ নিজের হাতে পরিচর্যা করতে চায় তার কবরে। রোহানকে শেষ গোসল করানোর ব্যবস্থা করা হলো, কিন্তু কাপড়ের কাপড় পরানোর সময় উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। রোহানের চওড়া বুকের বাম পাশে কোনো জ্বলন্ত ধাতব পাথর দিয়ে খোদাই করে লেখা রয়েছে মৌ। বুকের চামড়া পুড়িয়ে ভালোবাসার এই চরম পাগলামি দেখে সবাই কপালে চিন্তার ভাঁজ পড়ল। এই অপরাধী বুকে ছেলেটা এমন অবুঝ ফুলকে ঠিক কতটা বিকারগ্রস্তের মতোই ভালোবেসেছিল, তা ভেবে সবাই ভেতরে ভেতরে শিউরে উঠল। অতপর শেষবারের মতো মৌকে দেখানোর জন্য রোহানের নিতর দেহখানা বাড়ির উঠোনে আনা হলো। কিন্তু ধপধপে সাদা কাফনের কাপড়ে মোড়ানো রোহানের মুখখানা দেখা মাত্র মৌ যন্ত্রণায় কয়েকবার জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। বাস্তবতার এই রুদ্ধ আঘাত সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। রোহানকে বিদায় জানাতে শেষমেশ কবরের দিকে নিয়ে যাওয়া হলো। মেহেরের বুকে মুখ কুচে জ্ঞানহীন অবস্থায় পড়ে রইল মৌ, আর মেয়ের টুকরে টুকরে কেঁদে চলেছিল। সামান্য একটা ভুল আর তরফা ভালোবাসার চরম মাসগুলো হিসাবে এত অল্প বয়সে একটা তরচাচা প্রাণ ঝরে গেল। চিরকালের জন্য না ফেরার দেশে হারিয়ে গেল রোহান তালুকদার নামের ছেলেটি।
গভীর রাত, নিচুক অন্ধকারে পুরো চৌধুরী বাড়ি নিস্তব্ধতায় তলিয়ে গিয়েছে। মৌ একা নিজের বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাগানের এক কোণে রোহানের কবরের দিকে তাকিয়ে আছেন। চারিদিক থেকে শোষ করে ঠান্ডা বাতাস এসে আশ্রে পড়েছে তার চেহারায়। অবিন্যস্ত চুলগুলো বাতাসে উড়েছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না, এতগুলো বছর ধরে ভাই বলে ডাকা লোকটা, তাকে পাওয়ার জন্য পাগলামি করা রোহান আজ ধুলোমাটিতে মাটির নিচে একা শুয়ে আছে। হঠাৎই মৌয়ের খুব কাছে অতি পরিচিত উষ্ণ উপস্থিতি টের পাওয়া গেল। মৌ ঘাড় পাকিয়ে না তাকিয়ে বুঝতে পারল পেছনে ওজান এসে দাঁড়িয়েছে। তবুও সে নির্জীব স্থির দৃষ্টিতেই কবরের দিকে তাকিয়ে রইল। ওজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে মৌকে ওই ঠান্ডা বাতাসে কাঁদতে দিল না। হুট করে সে ঝড়ের বেগে মৌকে নিচে দুই বাহুতে তুলে নিয়ে সোজা রুমের ভেতরে চলে এলো। মৌ কোনো প্রতিবাদ করার সুযোগ পেল না, আর আজ প্রতিবাদ করার মতো শক্তিও তার অবশিষ্ট ছিল না। ঘন্টার পর ঘন্টা ধরে একইভাবে দাঁড়িয়ে থাকা মেয়েটার শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। ওজান পরম মমতায় মৌকে নিয়ে নরম বিছানায় বসিয়ে দিল। এরপর রুমের সমস্ত লাইট নিভিয়ে দিয়ে মৌকে পরম ভালোবাসার নিচে বুকের কাছে শক্ত করে জড়িয়ে ধরল। আহত হাতে তার মাথায় বুলাতে লাগলো। মৌ আর নিজেকে ধরে রাখতে পারল না। বরের চওড়া বুকে মুখ গুজে অযথারাই কেঁদে উঠে ভিজিয়ে দিতে লাগলো ওজানের টি শার্ট। ওজান তাকে এক ফোঁটাও বারণ করল না, নীরবে সব সই নিল। মৌ আকুল হয়ে কান্নায় অবরুদ্ধ গলায় নিজে প্রশ্ন ছুড়ে দিল, প্রফেসর সাহেব, রোহান ভাইকে আমি নিজ হাতে মেরে ফেললাম, তাই না? ভাইয়ের এই মনোমান্ত্রিক মৃত্যুর জন্য একমাত্র আমিই দায়ী। আমার মতো তো ভাইয়া এত তাড়াতাড়ি এত দূরে চলে গেল। মৌ অন্ধকারে শীতল গভীর দৃষ্টিতে মৌয়ের দিকে তাকালো। এক ভারী দীর্ঘশ্বাস ফেলে পরম মায়ে মৌয়ের চোখের জল মুছে দিয়ে তার কপালে নিজের ঠোঁট আলতো করে ছুয়ালো। ফিসফিস করে বলল, পিচ্ছি, তুমি একদম ভুল ভাবছো। তুমি কোনোভাবেই রোহানকে মারোনি। তাহলে কেন এইভাবে হুট করে চলে গেল সে? আমার কারণ নেই তো ও জীবনে এত বড় একটা অপরাধগুলো করলো। আমার জন্য তো শেষ হয়ে গেল। ওজান খুব শান্ত গলায় বউকে বোঝাতে শুরু করলো, সেটাও নয় পিচ্ছি, রোহানকে এখন এই পৃথিবীর চেয়ে ওপরে ওই দুনিয়ায় ওর বাবা মায়ের বেশি প্রয়োজন ছিল, তাই সে সেখানে চলে গিয়েছে। জন্ম আর মৃত্যুর সমস্ত হিসাব আল্লাহ তাআলা আগে থেকে লিখে রাখেন। আমরা মানুষ হিসেবে কেবল মাঝখান থেকে হয়তো নিজেদের দোষ ভেবে কষ্ট পাই। কিন্তু মৌয়ের ছটফট করা পাগল বউ কিছুতেই শান্ত হতে চাইল না। সে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, সব মিথ্যে কথা। রোহান ভাইয়া শুধু আমার জন্য আমাকে না পাওয়ার আক্ষেপে তিল তিল করে শেষ হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে। আমাকে একবার অন্তত মন খুলে মাপ যাওয়ার সুযোগটুকু দিল না। কত শত অভিযোগ ছিল আমার প্রতি তার। এসব কিছু না পিচ্ছি, প্লিজ মনকে শান্ত করো। ও যেন নরম স্বরে আকুতি জানালো। কিন্তু মৌ কিছুতেই স্বাভাবিক হতে পারছিল না। বরাবর নিজেকে অপরাধীর কাজ করে তার করে ধিক্কার দিচ্ছিল। ও যেন বুঝতে পারল এই মুহূর্তে মেয়েটার মানসিক বিশ্রামের প্রয়োজন ভীষণ। কিন্তু এই অস্বাভাবিক অবস্থায় কোনোভাবেই সে নিজেকে থেকে ঘুমাতে পারবে না। ও যেন আলতো করে মৌকে পাশে শুইয়ে দিয়ে উঠে দাঁড়ালো। এক গ্লাস পানির সাথে ঘুমের মেডিসিন ভালো করে মিশিয়ে নিয়ে এলো। মৌ প্রথমে বিষাতে পানি খেতে না চাইলেও ওজান করা হয়ে তাকে বাধ্য করলো পরোটা খেতে। পানিটুকু খাওয়ার পর ওজান আবারও মৌকে পরম যত্নে নিজের বুকের সাথে লেপটে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ধীর গতিতে তার মাথায় হাত বুলাতে লাগলো। ওষুধের প্রভাবে কিছু সময় যেতে না যেতেই মৌ ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে গেল। ওজান অন্ধকারে এক দৃষ্টিতে ঘুমন্ত অবুঝ বউটার মুখের দিকে তাকিয়ে রইল। এখন না হয় ওষুধ খাইয়ে মেয়েটাকে কিছুটা সময়ের জন্য শান্ত করে ঘুম পাড়িয়ে দিল, কিন্তু কাল সকালে যখন সূর্য উঠবে তখন কি হবে? মেয়েটাকে সত্যি আর কখনো নিজের স্বাভাবিক স্বাচ্ছন্দ্য জীবনে ফিরে আসতে পারবে, নাকি আজীবনে এই অপরাধবোধের বোঝে হয়ে নিজেকে রোহানের খুনি ভেবে তিল তিল করে শেষ করবে? আর কিছু ভেবে উঠতে পারছে না ওজান। রোহানকে চিরদিনের জন্য হারানোর পর আজ মৌয়ের মানসিক অবস্থা দেখে ওজানের নিজের বুকটাও একটা অজানা আতঙ্কে শিউরে উঠল। তবুও কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তাকে যে সবকিছু শক্ত হাতে সামলাতে হবে। কেটে গিয়েছে দীর্ঘ 3টি বছর। এই দীর্ঘ 3 বছরের সময়ের তোরে বদলে গিয়েছে অনেক কিছু। জীবনের স্বাভাবিক নিয়মে শোকের মতন করে এলেও চৌধুরী পরিবারের হৃদয়ে এক কোণে একটি নাম আজও সমানভাবে জীবন্ত, রোহান তালুকদার। আর এই 3 বছরে বদলে যাওয়া সবচেয়ে সুন্দর সত্যটি হলো মৌ এখন 8 মাসের অন্তঃসত্ত্বা। তার ছোট্ট অস্তিত্বের ভেতরে দিনে দিনে বড় হয়ে উঠেছে ওজান আর মৌয়ের ভালোবাসার প্রথম রূপান্তর, এক নতুন প্রাণ। মৌয়ের পেটে গড়ে ওঠা এক ছোট্ট শিশুকে ঘিরে ওজান চৌধুরী খুশি কোনো সীমানা নেই। তবে জীবনে এত সুখ আর নতুন আলোর আগমনী ঘটলেও ওজান বা মৌ কেউ এক মুহূর্তের জন্য রোহান তালুকদারকে ভুলে যায়নি। এই যে এখন বিকেল নামতেই মৌ গিয়ে বসে আছে চৌধুরী বাড়ির বাগানের কোণে রোহানের সেই চিরশান্তির কবরের পাশে। অযথায় পুপিয়ে পুপিয়ে কাজ শেষে 8 মাসের উঁচু পেট নিয়ে এমন কাঁচামাটির কবরের পাশে একইভাবে বসে থাকতে ইদানিং তার বেশ কষ্ট হয়। তবু মৌ প্রতিদিন নিয়ম করে দুবেলা এখানে এসে বসে।
বেঁচে থাকতে যে মানুষটাকে মানুষ হিসেবে কদর করতে পারেনি, আজ সে না ফেরার দেশে চলে যাওয়ার পর অনুশোচনায় মৌ তাকে রোজ সঙ্গ দেয়। কবরের মাটির দিকে তাকিয়ে সে কত হাজারো গল্প করে, কখনো নিজের অজান্তেই মুচকি হাসে, আবার কখনো অনুশোচনায় বুক ভাসিয়ে কাঁদে। মাঝে মাঝে হাওয়া বদলায়, মৌ স্পষ্ট অনুভব করে রোহান যেন ঠিক তার গা ঘেঁষে বসে আছে। বাতাসে রোহানের সেই পরিচিত সুবাস ভেসে আছে। মৌয়ের অনায়াসে মনে হলো রোহান হয়তো আগের আগের মতোই তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে খিলখিল করে হাসছে। মৌ এক মনে কান্না সামলে হাত তুলে আল্লাহর দরবারে পবিত্র কোরআন তেলাওয়াত করে। রোহানের উপরে শান্তির জন্য চোখের পানি ফেলে শুকরিয়া আদায় করে মনোজাত করে। হঠাৎই মৌ তার পাশে কারো একটা সুপরিচিত উষ্ণ উপস্থিতি অনুভব করে। সে ধীর পায়ে ঘাড় পাকিয়ে তাকাতেই ওজানকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওজানকে দেখে মৌ জোরপূর্বক ঠোঁটের কোণে একটুখানি মিষ্টি হাসি ফোটালো, কারণ ওজান তাকে এখানে এসে কাঁদতে বারণ করেছে। কান্নাকাটি করলে ওজান তাকে আর রোহানের কবরের কাছে আসতে দেবে না। ওজান এসে শান্ত ভঙ্গিতে মৌয়ের ঠিক পাশের দোলনাতে বসে পড়ল। মাটিতে নিচু হয়ে বসলেও মৌয়ের বেশ কষ্ট হয়, তাই ওজান নিজ হাতে বাগানের এই কবরের পাশটিতে সুন্দর একটা দোলনা বানিয়ে দিয়েছে, যাতে তার বউটাই রোহানের পাশে বসতে কোনো ধরনের কষ্ট না হয়। ওজান পাশে বসতেই মৌ পরম ভালোবাসায় ও ক্ষণিকের ক্লান্তিতে ওজানের চওড়া কাঁধে নিজের মাথাটা এলিয়ে দিল। কিন্তু নিজের অজান্তেই চোখের কোণে গড়িয়ে দুপুরটা তপ্ত অশ্রু এসে বিদ্ধ হলো ওজানের শার্টের কাঁধে। ওজান পরম আবেশে তার মমতায় মৌরির দিকে তাকালো। তার কপালে নিজের ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে স্নিগ্ধ ফিসফিসানি কণ্ঠে আওড়ালো, পিচ্ছি, একদম কাঁদবে না। হাজারবার বলেছি না কবরের পাশে বসে এভাবে চোখের পানি ফেলতে নেই। তুমি কি চাও? তোমার এই কান্নার জন্য ওপরে আমাদের রোহান কষ্ট পাক বলো? না তো, তাহলে একটুও কাঁদবে না একদম। রোহানের জন্য যত পারো মন থেকে দুয়ার ইস্তেগফার করবে, বুঝতে পেরেছ? মৌ ভেজা চোখে মাথা নেড়ে বলল, হুম, চলো তাহলে এখন ডোমে। আর শোনো, তোমার শরীরের এই অবস্থায় হঠাৎ একা একা আর এখানে আসবে না। আগে আমাদের বেবিটা পৃথিবীর আলো দেখুক, তারপর তাকে কোলে নিয়ে একসাথে আসবে। নয়তো একা চলতে গিয়ে হোঁচট খেলে বড় কোনো বিপদ হয়ে যাবে। মৌ আর কোনো কথা বাড়ালো না। ওজান আলতো করে ধীরে ধীরে ধরে তাকে দোলনা থেকে তুলে বসায় নিচে যেতে লাগলো। মৌ ধীর পায়ে হাঁটতে হাঁটতে বারবার পেছনে ফিরে সে কবরটার দিকে তাকাতে লাগলো। মনটা যেন কিছুতেই ছেড়ে উঠতে পারছে না, কিন্তু বাইরের আবহাওয়া ক্রমশ মেঘলা হয়ে আসছে, তাই সে ওজানের পায়ে পা মিলিয়ে বাধ্য হয়ে পা বাড়ালো। ওজান তাকে ড্রয়িং রুমের আরামদায়ক সোফা এনে বসালো। তারপর নিজ হাতে প্লেটে খাবার মেখে অত্যন্ত ভালোবাসায় বউকে খাইয়ে দিতে লাগলো। ঠিক তখনই হুট করে ড্রয়িং রুমে খুশিতে উৎফুল্ল হয়ে উল্লাসে নাচতে নাচতে প্রবেশ করলো ইফাত। সে বাসায় ঢুকতেই কিছু না ভেবে সোজা গিয়ে ওজানকে জড়িয়ে ধরে মাতের মতো কোলাকুলি করতে লাগলো। ওজান হঠাৎ এমন কাণ্ডে প্রচকল কুচকে তাকালো। ইফাতের এমন পাকড়াটে ব্যবহারে রুমের সবাই রীতিমতো অবাক। ইফাতের পেছনে মেহের লজ্জা লাল হয়ে মাথা নিচু করে ঢুকলো। শাশুড়ি ও বড়দের সামনে সে একদম সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। তখন ড্রয়িং রুমে চৌধুরী পরিবারের সবাই উপস্থিত ছিলেন। ওজান ইফাতকে হঠাৎ প্রশ্ন ছুড়ে দিল, কি রে, হঠাৎ কি হলো তোর? এভাবে লাফাচ্ছিস কেন? ছাড় আমাকে, নাকি জড়িয়ে ধরে মেরে ফেলবি আজ। ইফাত ওজানকে ছেড়ে দিয়ে এবার ঝড়ে গতিতে গিয়ে নিজের মা ইমরোজ চৌধুরীকে জড়িয়ে ধরল। খুশিতে একদম গদগদ হয়ে গমগমে করে বলল, আম্মু আম্মু, ওজান, আমি বাবা হব। ওজান তোর মতো আমিও অবশেষে বাবা হতে চলেছি। আমার ফুলকন্যার পেটেও এখন আমাদের ভালোবাসার ফুটফুটে সন্তান বেড়ে উঠেছে। আমি বাবা হব। আই এম গোয়িং টু বি আ ফাদার। কথাটা বলেই ইফাত আনন্দে উন্মাদের মতো পুরো ড্রয়িং রুম জুড়ে চক্কর কাটতে লাগলো। হুট করে এমন একটা খুশির খবর শুনে পুরো চৌধুরী বাড়ির সবাই আনন্দে মুখরিত হয়ে উঠল। ইমরোজ চৌধুরী, ওজান মৌ সবাই খুশিতে আত্মহারা হয়ে গেল। ইফাত কিছুক্ষণ ড্রয়িং রুমে নাচানাচি করে এসে ধপ্পাস করে মায়ের সামনে সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু ইমরোজ চৌধুরী ছেড়ে ইফাতকে এক পাশে ঠেলে সরিয়ে দিয়ে সোজা এগিয়ে এলেন মেহিরের দিকে। তিনি অতি আদরে মেহিরের দুটো ফর্সা গালে চুমু খেয়ে তাকে বুকের মাঝে লেপটা জড়িয়ে ধরলেন। মায়ের কাছ থেকে এমন অবহেলা পেয়ে ইফাত চোখ মুখ পাকিয়ে ভ্রু কুচকালো। একদম বাচ্চাদের মতো অভিমানী সুরে বলে উঠল, আম্মু, তুমি এখন আমাকে ফেলে সোজা গিয়ে নিজের প্রিয় বৌমাকে জড়িয়ে ধরলো। ও কি একাকি তোমাকে দাদি বানাচ্ছে নাকি? এখানে কি আমার কোনো ভূমিকা নেই? ইমরোজ চৌধুরী কোমরে দুই হাত গুছে রাখি কর্কশ কণ্ঠে বলে উঠলেন, ঝাঁটার মার খেতে চাস না কি এখন? নিজের বউকে তোর হিংসা হচ্ছে? লজ্জা করে না তোর? এবার তাৎক্ষণিক দুই হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে হেসে পড়ল, আম্মু না প্লিজ, বাবা হওয়ার বয়সে এসে এবার অন্তত তোমার হাতে ঝাঁটার মার খেতে চাই না। তোমার যা ইচ্ছে তাই করো, আমি ভালো ছেলের মতো জাস্ট একপাশে দাঁড়িয়ে দেখব। ইফাতের এই কথা ড্রয়িং রুম জুড়ে মুহূর্তেই একরাশ আনন্দের হাসির রোল পড়ে গেল। মৌ আর উজান একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। মৌ নিজেও আর চুপ থাকতে পারল না। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরল।
কানের কাছে একদম মুখে ফিসফিসিয়ে নি দুষ্টুমি সুরে বলে উঠল, জানো তুই না কিছুদিন আগেই খুব ভার নিয়ে বললি এসব কিছু এত তাড়াতাড়ি হবে না। এখন কি হলো? তলে তলে ঠিকই টেম্পো চালাচ্ছ, আর আমি বলে হরতাল। মৌয়ের এমন সরাসরি কথায় মিহির লজ্জায় একদম লাল হয়ে মাথা নিচু করে ফেলল। এই মৌ মেয়েটা যে ইদানিং তাকে লজ্জা দিতে বিন্দুমাত্র ছাড়ছে না। যখন তখন শাশুড়ি আর ভাসুরদের সামনে চরম লজ্জায় ফেলে দেয়। মিহির নিজের লজ্জায় ঢাকতে আড়ালে মৌয়ের নরম হাতটা হালকা করে একটা চিমটি কাটলো, আর মৌ তখনই খিলখিল করে হেসে উঠল। এদিকে ড্রয়িং রুমে হইচই আর আনন্দের মাঝে কিছুটা দূরে একাকে দাঁড়িয়ে নীরবে চোখ দুটো জল ফেলেছিল তোবা। সবাই নিজের মতো করে আনন্দে ভেসে গেলেও তোবা কোনোভাবেই মন থেকে সম্পূর্ণ খুশি হতে পারছিল না, কারণ সে মা হতে সম্পূর্ণ অক্ষম। বিয়ের অনেক বছর পেরিয়ে গেলেও যখন কোনো সন্তান হচ্ছিল না, তখন আরিয়ানের কাছে অনবরত জেদ করেছিল ডক্টরের কাছে যাওয়ার জন্য। কিন্তু আরিয়ান সবসময় হাসপাতালের কথা শুনলেই সব দোষ নিজের কাছে চেপে নিয়ে এড়িয়ে যেত, বলতো তার নিজেরই শারীরিক প্রবলেম আছে, তাই যাওয়ার দরকার নেই। কিন্তু তুবা তো নাছোড়বান্দা, আরিয়ানের উপরে অজস্র রাগ ছেড়ে সে নিজে একা একা হাসপাতালে গিয়ে চেক আপ করে এনেছিল। আর তখনই জানতে পারে সমস্যা আরিয়ানের নয়, বরং গর্ভধারণের অক্ষম সে নিজে। আরিয়ান কেবল তুবাকে মানসিক আঘাত থেকে বাঁচাতে পুরো দোষ নিজের ঘাড়ে দিয়েছিল। সবার এই আনন্দের মাঝে তুবার এক সেকেন্ডও দাঁড়ালো না, এক দৌড়ে সোজা উপরে রুমের দিকে চলে গেল। তুবার হঠাৎ চলে যাওয়ার দিকে তাকিয়ে থমকে গেল সবাই। তারা আনন্দের অতিসাহ্যে ভুলে গিয়েছিল যে নিজেদের অজান্তেই মেয়েটার মনে কতটা কষ্ট দিয়ে ফেলেছে। আরিয়ান সবার অপরাধবোধের চেহারা দেখে শান্ত গলায় বলল, তোমরা বসো, আমি দেখছি। এই বলে আরিয়ান ধীর পায়ে ওপরে রুমে চলে গেল। রুমে ঢুকতে এসে দেখতে পেল তোবা বিছানায় বালিশে মুখ কুচে ওদর ছাড়াই কাঁদছে। তার এই বাকুল কান্নার শব্দে আরিয়ানের বুকের ভেতরটা যেন মজুর দিয়ে উঠল। মেয়েটা হাসপাতালে রিপোর্ট পেয়ে ভেঙে পড়বে জেনেই তো সে এতদিন সব মিথ্যা অপবাদ নিজের ওপরে নিয়ে চুপচাপ ছিল। আরিয়ান ধীরে ধীরে তোবার পাশে গিয়ে বসলো। পাশে বসতেই তোবার নিজেকে ধরে রাখতে পারল না। আরিয়ানকে বহু শক্ত করে জড়িয়ে ধরে আহমা করে কেঁদে উঠল। তোবা প্লিজ কেঁদো না। তুমি কেন বলছো না? আল্লাহ সবাইকে সব কিছু দিয়ে পরিপূর্ণতা দেন না। তাছাড়া আমরা দুজন নিজেদের মতো করে এভাবে অনেক হ্যাপি আছি, তাই না? কতদিন? তোবা কান্না জোড়ানো গলায় চেঁচিয়ে উঠল। একদিন, 1 মাস, 1 বছর, নাকি 5 বছর? তারপর ঠিকই তোমার মনে হবে আমি তোমার জীবনে এক বিশাল বোঝা। আমার কাছে তুমি কি সত্যি হ্যাপি বলো? তার চেয়ে আরিয়ান প্লিজ তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করো। আমি কথা দিচ্ছি কিছু বলবো না। আমি তোমাকে নিজ হাতে। কথাটা শেষ করে আগেই আরিয়ান তোবার গালে পরপর 2টো থাপ্পড় বসিয়ে দিল। ত্যাগের কথা বলতে গিয়ে গাল দুটো লাল হয়ে উঠল তোবার। সে চলচল চোখে এক হাতে গালে রেখে অবাক হয়ে তাকালো। তো তুমি আমাকে মারলে আরিয়ান? তো কি করবো আর বলো? তোমাকে আমি কতবার বোঝাবো যে এই জীবনে আমার শুধু শুধু তোমাকেই চাই। আমার আর কোনো সন্তানের দরকার নেই। বাচ্চা হলে যে সংসার শুধু হ্যাপি হয়ে থাকা যায় তা কিন্তু একদম ভুল ধারণা। তাছাড়া ওই তো ওজানার ইফাতের ঘরে 2টো নতুন মেহমান আসছে। আমরা ওদের বাচ্চাদেরই নিজের সন্তানের মতো ভালোবেসে বুকে জড়িয়ে রাখবো। ওরা কি নিশ্চয়ই আমাদের কাছ থেকে ওদের বাচ্চা দূরে সরিয়ে রাখবে বলো? ওরা আমাকে ধরতে দেবে? ওদের বেবি কোলে দেবে? আদর করতে দেবে আমাকে? তোমার ফিসফিসে আকুল হয়ে জিজ্ঞেস করলো। ঠিক তখনই দরজার কাছ থেকে গভীর আওয়াজ ভেসে এলো। হ্যাঁ, আমরা তো মহা অমানুষ। আমরা কেন আমাদের বেবিদের ধরতে দেব না? বেবি তো আর তোমাদের কিছু হয় না। আমরা এতটাই খারাপ যে আমাদের বেবিদের স্পর্শ করতে দেব না, বুঝেছো? কথাগুলো বলতে বলতে রুমে ঢুকে পড়লো ওজান। তার পেছনেই দাঁড়িয়ে আছে ইভা তার মেহের। অন্তঃসত্ত্বা মৌকে তারা নিচে সোফায় বসিয়ে রেখে ওপরে চলে এসেছে। ওজান আরিয়ানের সামনে গিয়ে সোজা দাঁড়িয়ে পড়তেই তুবা লজ্জা পেয়ে কিছুটা দূরে সরে দ্রুত হাতের উল্টো পিঠে চোখের জল মুছে নিল। এর মাঝে মেহের গম্ভীর মুখ করে বলল, ভাবি তুমি এতটা পর ভাবতে পারলে? আমাদের বেবি আসা মানে তো সেটা তোমরাও বেবি, তাই না? তোমরা মনে কিভাবে এই ধারণ এলো যে আমরা আমাদের বেবি তোমাদের কোলে দেব না? এত নীচ। আর তুমি ভাবো তুমি আমাদের। তোমার লজ্জিত হয়ে দড়ি ঘড়ি বলল, না না মেহের, আমি সত্যি ওভাবে বলতে চাইনি। থাক ভাবি, আর বানিয়ে বানিয়ে বলতে হবে না। শুধু মুখেই এতদিন বোন বোন বলে আসতে, কিন্তু ভেতরে ভেতরে তো আর শত্রু ভেবে বসে আছো। তোবার সইতে না পেরে ধেয়ে এসে মেহেরকে পরম আদরে বুকে জড়িয়ে ধরলো। মেহের সঙ্গে সঙ্গে খুশিতে গদগদ হলো। ঠিক তখনই ওজান গাম্ভীর্য ভেঙে হেসে উঠে পড়ল। এবার কাজের কথায় আসি। শোনো ভাইয়া, বেবি আসছে ঠিক আছে, কিন্তু তাই বলে ভেবে নিও না যে সেই বেবি রাতে আমাদের কাছে থাকবে। রাতে বেবি তোমাদের কাছেই থাকবে। কিভাবে সামলাবে তো তোমরাই জানো, কারণ আমি রাতে আমার পিচ্চির সাথে রোম্যান্স করব, আর তোমরা দুইজন নিশ্চিন্তে বেবি সামলাবে, ব্যাস।
উজানের কথায় সবাই হো হো করে উচ্চস্বরে হেসে উঠল। ঠিক সেই মুহূর্তে নিচে ড্রয়িং রুম থেকে ভেসে এলো ময়ূর হৃদয় বিদারক আত্মচিৎকার। আল্লাহ গো! চিৎকারটা শোনা মাত্রই রুমের সবাই হাসির শব্দ বাতাসের সাথে মিলিয়ে গেল। মুহূর্তেই হুড়মুড় করে রুম ছেড়ে সিঁড়ির দিকে দৌড়ে গেল। সিঁড়ির দোতলার কারণে এসে পৌঁছাতেই ওজান একদম বরফ হয়ে থমকে দাঁড়িয়ে গেল। তার চোখের সামনে ঘোর অমানিসা নেমে এলো। নিচে মেঝেতে